আমাদের পেপার 2-তে যেতে হবে। আচ্ছা, তো তাহলে দেখো, প্রথমে যখন আমরা রচনাগুলো ডিটেক্ট করতে পারি যে কোনটা কোন রচনা, এটা আমি জানি, এবং আমি কোনটা লিখতেছি সেটাও আমি জানি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে আমার প্যারাগ্রাফ গুলো কিরকম হবে, আমি ভূমিকাতে কিভাবে কি লিখবো এবং বডিতে কি লিখবো আর হচ্ছে কনক্লুশনে কি লিখবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, তুমি নিজে একটু ভেবে দেখো, অন্য সাবজেক্টের ক্ষেত্রে, তোমরা এখনো শুরু করো না হয়তো বা করবা, অন্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি একটা রিসার্চ করো, কিংবা কোনো একটা টপিক নিয়ে যদি তুমি একটা আর্টিকেল লেখো, একটা আর্টিকেল যদি তোমাকে লিখতে বলা হয়, তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করেছো, সেই এক্সপেরিমেন্টের উপরে তোমার মোটামুটি হয়তো বা 10 পাতার একটা লেখা রিপোর্ট লিখতে হবে। সেই রিপোর্টটা যদি তুমি লেখো, তাহলে তুমি দেখো এই রিপোর্টটা লেখার সময় তোমাকে ভূমিকা ইন্ট্রোডাকশন অংশটুকুকে খুব খুব ক্লিয়ার রাখতে হয়, যে ইন্ট্রোডাকশনে তুমি এক্স্যাক্টলি আসলে কি করতেছিলা, মানে তুমি কোন কাজটা, মানে তোমার প্রজেক্টটা কি, তুমি এটাতে আসলে কি করবে এবং কি ফলাফল বের করবা, এটা তুমি মেনশন করে দিচ্ছ। আর কনক্লুশনে গিয়ে তুমি যেটা নিয়ে কাজ করলা সেইটা থেকে আসলে তুমি কি ফলাফল পেয়েছো, কি রেজাল্টটা পেয়েছো, এবং সেটা দিয়ে তুমি কি ডিসিশনটা জানাচ্ছ যে সেটা কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক, যে এখানে এই জিনিসটা রিসার্চের একটা জায়গা হিসেবে ক্রিয়েট হচ্ছে, কিংবা তুমি একটা ওপিনিয়ন দিয়ে শেষ করতেছো। তাহলে ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন এই দুইটা প্যারা অনেক বেশি ইম্পর্টেন্ট, যদিও বডিটাই আসল জিনিস, কারণ বডিতে তো তুমি তোমার এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন দিয়েছো, কিন্তু ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন গুরুত্বপূর্ণ, ওখানে তোমার মূল কনসেপ্টটাকে তুমি তুলে ধরছো। সেম ভাবে এই বাংলা লেখো কিংবা ইংলিশ লেখো, সেই এসে গুলোতেও কিন্তু তোমাকে ইন্ট্রোডাকশনের জায়গাটা খুব ক্লিয়ার থাকতে হবে, কনক্লুশনের জায়গাটা খুব ক্লিয়ার থাকতে হবে। এখন ধরো এই বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা, তাহলে বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা, এখানে কোন শব্দটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে বলেন তো? তো কেউ একজন। বন্ধু। এখানে হবে বন্ধু। বন্ধুরা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, আর কেউ কোনো কিছু বলবেন? আদ্র? অভিজ্ঞতা। অভিজ্ঞতা আর? গ্রামের বাড়ি তোর অভিজ্ঞতা। গ্রাম, বন্ধুর গ্রাম। গ্রামে আচ্ছা, গ্রাম আর বেড়াতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা। আচ্ছা, বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা, সবগুলো কথাই ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে যে কন্টেন্ট নিয়ে তুমি লিখবা, সেটা হচ্ছে বন্ধুর গ্রামের বাড়ি। তো বন্ধুর গ্রামের বাড়ি, বন্ধু শব্দটা ইম্পর্টেন্ট না, তুমি গ্রামের বাড়ি নিয়ে লিখবা। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু এখানে কন্টেন্টে বন্ধুর গ্রামের বাড়ি আছে, তুমি ওভারঅল সবার গ্রামের বাড়ির গল্প করবা না, তুমি বন্ধুর গ্রামের বাড়ির গল্পই করবা। বন্ধু শব্দটা অতটা গুরুত্ব পাচ্ছে না, কিন্তু গ্রামের বাড়িটা বেশি গুরুত্ব পাচ্ছে, তাহলে বন্ধুর গ্রামের বাড়ি সম্পর্কে তোমার অভিজ্ঞতা, তুমি সেখানে বেড়াতে গেছি সেটা অভিজ্ঞতা তুমি পরে যাবে, আগে গ্রামের বাড়িটার কথা বলবো। তো তাইলে ভূমিকা অংশে যে গ্রাম সম্পর্কে কিছু বলতে পারো, গ্রামের বাড়ি থাকে মানুষের, আমাদের শহরের মানুষের জীবনে মানে গ্রামের বাড়ি বলে একটা কথা থাকে, তো সেরকমই একটা গ্রামের বাড়ি, গ্রাম অঞ্চলে তোমার বন্ধুর একটু পরিচয় দিলা এবং গ্রামের বাড়িটার একটু পরিচয় দিলা, দিয়ে সেখানে তুমি বেড়াতে গিয়েছিলে, সেই কথাটা জানিয়ে তুমি ভূমিকাটা শেষ করবা। তার মানে গ্রামের বাড়ির কথাটাই ইম্পর্টেন্ট, বন্ধুটাও ইম্পর্টেন্ট, কিন্তু গ্রামের বাড়ি অংশটা থেকে কথাটা শুরু করতে হবে। ঠিক কিভাবে শুরু করবে এটা তুমি জানো, কিন্তু গ্রামের বাড়ির অংশটা খুব গুরুত্বপূর্ণ। তারপর বন্ধু, তারপর তোমার বেড়াতে যাওয়া অভিজ্ঞতা। বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা তো তুমি ভূমিকাতে লিখবা না, তুমি এখানে ভূমিকাতে লিখবা কবে গিয়েছিলা, মানে গ্রামের বাড়িটাতে কবে গিয়েছিলা, শেষ। এরপরে তুমি অভিজ্ঞতার বর্ণনা আনবা। অভিজ্ঞতার মানে কি, যে এক্সপেরিমেন্ট, এমন কিছু যেখানে তুমি কিছু নতুন কিছু জেনেছো শিখেছো। তো এখন ওখানে গিয়ে গ্রামের বর্ণনাটা তো দিচ্ছ অবশ্যই, মানে বডিতে গ্রামের বর্ণনা দিচ্ছ, সেখানে গিয়ে গিয়ে কি কি দেখলে, এবং সেখানে মানুষ, সেখানের প্রকৃতি, তাদের সংস্কৃতি, এই সব পয়েন্ট গুলো দিয়ে তুমি খুব সুন্দর একটা প্যারা তৈরি করলে, একটা কিংবা দুটা। তারপরে কনক্লুশনে বললো যে এরকম এই গ্রামটা আমার এত ভালো লেগেছে, এবং বন্ধুর আপ্যায়ন আমার এত ভালো লেগেছে যে আমি আবার ওইখানে যেতে চাই, কিংবা এই মানে এই কোন জায়গায় আমার বারবার আসতে ইচ্ছা করবে, এরকম একটা কিছু দিয়ে তুমি শেষ করবা। আলটিমেটলি দেখো, আমি যে বললাম, এখানে পয়েন্ট খুব বেশি হচ্ছে না, ব্যক্তিগত রচনার একটা লিমিটেশন হচ্ছে পয়েন্ট খুব বেশি হয় না, এখানে খুব বেশি পয়েন্ট করা যায় না। তো খুব বেশি পয়েন্ট করা যখন যায় না, তখন 3টা পয়েন্ট হয়ে যায়, ইন্ট্রোডাকশন, বডি আর হচ্ছে কনক্লুশন। তুমি যদি 3টা প্যারাগ্রাফ লেখো, কোনো সমস্যা নাই, কিন্তু মাথায় রাখতে হবে ভূমিকাটা যেন অনেক লেন্দি হয়ে না যায়, যে তুমি এখানে ভূমিকা শুরু করলা, তোমার এইখানে এই পর্যন্ত তুমি ভূমিকায় লিখছো, এই স্যার, পর্যন্ত এই পর্যন্ত ভূমিকা লিখে তুমি ঠিক এইখানে শেষ করছো, শেষ করে আবার এইখান থেকে তুমি হচ্ছে থার্ড প্যারা শুরু করছো, সেকেন্ড প্যারা শুরু করছো, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ বলো সূর্য।
স্যার তিনটা প্যারাগ্রাফ লিখলে মার্কস কাটবে না? না, অ্যাটলিস্ট তিনটা। আর এটা ব্যক্তিগত রচনা। শুনছি লাইক মিনিমাম 6টা লিখতে হয়। মিনিমাম ছয়টা কে বলছো তোমাকে? মিনিমাম তিনটা, ম্যাক্সিমাম পাঁচটা। ছয়টাও লিখতে হয় না, কারণ ওয়ার্ড তো কম, ওয়ার্ড তো লিমিটেড। আমরা তিনটা থেকে পাঁচটার ভিতরে থাকবো। ঠিক আছে। ভূমিকাটা তাহলে কোন পর্যন্ত হওয়া উচিত? কি কি বুঝি নাই? ভূমিকাটা কোন পর্যন্ত আচ্ছা, হওয়া ভূমিকা উচিত? সেটা তুমি বুঝবা কতটুকু লিখলে ভালো হয়, কিন্তু এই যে এরকম লিখলা, ধরো এতটুকু লিখলা, এইটুকুর মধ্যে লিখলা, মানে তুমি তিন চারটা ওয়ার্ড। তোমার টোটাল লেখাটা যদি হয় হলো গিয়ে কি বলে 250, তাইলে তোমার 30-40 ওয়ার্ড পর্যন্ত হলো গিয়ে হচ্ছে ভূমিকা। তাহলে 30-40 ওয়ার্ড লিখতে লাগে লাইন, চারটা লাইন লাগে, চারটা কিংবা পাঁচটা লাইন। তো চারটা পাঁচটা লাইনের ভিতরে তুমি ভূমিকাটা দিলা। এখন তোমার চারটা পাঁচটা লাইন লিখতে যদি এত বেশি জায়গা লাগে তাহলে তো সমস্যা। এত বেশি লাগা যাবে না, একটু মানে এই পেজের এখানে অর্ধেকের মধ্যে তুমি লিখে ফেললা, এবং তারপরে তুমি হচ্ছে ই করলা, পরের প্যারাতে চলে গেল। আচ্ছা, কয়েকজন একটু জয়েন করলা। এই সত্যম কে? ও, সত্যম এখনো জয়েন করে নাই। সত্যম, হ্যালো সত্যম। তানিশা, এটা কি তানিশাই? আচ্ছা, সত্যম একটু কথা কি বলো না। বলেন? না, কিছু না। সত্যম, এটা সত্যম না তো, আমি জানি, এই জন্য জিজ্ঞেস করতেছি। না, সত্যম হইতেছে। নাম তো সত্যম লিখে রাখছে, মানুষটা তো সত্যম না, আমি কাইটে দিচ্ছি সত্যম। না, এটা হ্যালো সত্যম। স্যার। হাই। ও, তারপরে রাইট ভালো করে জানে যে কে সত্য কে মিথ্যা, বুঝছি তার মানে। হ্যাঁ হ্যাঁ। তার মানে বুঝে গেছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, আমরা সময় নষ্ট না করি। তাহলে এটা গেল একটা আধুনিক জীবনে ইন্টারনেটের ব্যবহার। এখন দেখো এখানে আমি কত পয়েন্ট বানাতে পারছি। আধুনিক জীবনে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেট কি, এখানে তো আমরা স্বাভাবিকভাবে বুঝে পাচ্ছি যে ইন্টারনেট কি, এটা লিখতে হবে। ইন্টারনেট কি, ইন্টারনেট দিয়ে কি কি করা যায়। তাহলে ইন্টারনেট কি সম্পর্কে কিছু কথাবার্তা লিখে আমাদের বর্তমান জীবনে আমরা নানা কাজে ইন্টারনেট ব্যবহার করে থাকি, এভাবে বলে ইন্ট্রোডাকশনটা শেষ করবো। তারপর ইন্টারনেটের ব্যবহারগুলো নিয়ে বডিতে লিখবো। কি কি ব্যবহার লিখতে পারি? অনেক ব্যবহার লিখতে পারি। এখন ব্যবহারটাকে কি আমরা বিভিন্ন প্যারাতে লিখবো, যে এডুকেশনের জন্য আমরা ইন্টারনেট কিভাবে ব্যবহার করি, এন্টারটেইনমেন্টের জন্য কিভাবে ব্যবহার করি, বিজনেসের জন্য কিভাবে করি। এত প্যারা করলে কিন্তু রচনাটা সুন্দর হবে না। কেন সুন্দর হবে না? আমাদের ওয়ার্ড লিমিটেড। তুমি বইতে কিংবা যে কোনো কারো কাছ থেকে সাজেশন পেতেই পারো, যে বল আরে এখানে তো অনেক কিছু লেখা যায়, তুই ছয়টা সাতটা প্যারাগ্রাফ কর। বলতেই পারে, সমস্যা নেই তার বলা অনুযায়ী, কিন্তু আমাদের ওয়ার্ড লিমিটটা দেখা লাগতেছে 200। আমরা ম্যাক্সিমাম লিখবো 250 অথবা 300। 250-300 এর জন্য ম্যাক্সিমাম 5 or 6 প্যারাগ্রাফই অনেক। আমি 6 বলি না, আমি 5 বলি। তো তাহলে তুমি কি লিখলা? যে ইন্টারনেটের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন স্যার লিখলা। হ্যাঁ, বলো। পাঁচের বেশি প্যারাগ্রাফ লিখলে মার্কস কাটবে নাকি? বাট যদি এটা 200 এরকম শব্দের হয়? এরকম কোনো কথা নাই, কিন্তু দেখতে খারাপ দেখাবে তোমার ইন্ট্রোডাকশনে যদি, মানে টোটাল যদি তোমার 250 ওয়ার্ডের মধ্যে যদি তুমি 6 or 7 প্যারাগ্রাফ দাও, সবগুলো প্যারাগ্রাফ ছোট ছোট হবে, দেখতে ভালো দেখাবে না। ঠিক আছে, প্যারাগ্রাফের একটা লেন্থ থাকে, তো সেই লেন্থটা অনুযায়ী পাঁচটা এনাফ। ঠিক আছে। তুমি ইন্টারনেট কি লিখলা, তারপরে প্যারাগ্রাফে গিয়ে লিখলা ইন্টারনেটের ব্যবহার, এটা একটু বড় করলা যেহেতু এখানে টপিকটাই ব্যবহার বলছে। এর পরের প্যারাগ্রাফে গিয়ে তুমি ইন্টারনেটের পজিটিভ দিক নিয়ে লিখলা, তারপর নেগেটিভ দিক দিয়ে লিখলা, তারপর কনক্লুশন লিখলাম। তাহলে ইন্টারনেটের পজিটিভ ইভেন্ট চাইলে এটাও করতে পারো। ইন্টারনেটের পজিটিভ এবং নেগেটিভ জিনিস যেটা, সেটাকে তুমি একটা প্যারাগ্রাফ করে দিলা, ব্যবহারটাকে দুইটা প্যারাগ্রাফ করলা। দুইটা বড় সেপারেশন আনলা, একটা এডুকেশন, এন্টারটেইনমেন্ট একদিকে রাখলা, আর বিজনেস কিংবা কমিউনিকেশন একদিকে রাখলা। এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি ব্যবহারে দুইটা প্যারা করবা কিনা। কিন্তু মনে রাখতে হবে ওয়ার্ড যেহেতু কম, বেশি বেশি প্যারাগ্রাফের দরকার নাই। ইন্টারনেটের ব্যবহারটাকে ফোকাসে রাখতে হবে, ওখানে বেশি কথা বলতে হবে, ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ নিয়ে একটু কথা বলতে হবে। আর ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন তো আছেই। এটা যারা লিখছেন তারা তো অবশ্যই ভালো নাম্বার পেয়েছেন। আর প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ মানুষ, জাস্ট এটা মতামত জানতে চাচ্ছি, এখানে কিছু লেখি নাই। মতামত দাও কিংবা মতামত কিংবা পক্ষে বিপক্ষে কিছু যেহেতু লেখা নাই, এরকম যদি না লেখা থাকে, তার মানে হচ্ছে এখানে মতামত জানতে চাওয়া হয়েছে। একটা লাইন দিয়ে দিচ্ছে, এটার উপর তুমি একটা এরকমও দিয়ে দিতে পারে। ঠিক আছে। তো তার মানে হচ্ছে এই লাইনটা নিয়ে তোমার একটা ওপিনিয়ন দিতে বলা হয়েছে, যে প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ মানুষ, মানে মেইন রিজন হচ্ছে হিউম্যান বিং। ঠিক আছে।
তো তাহলে এটার রিজন গুলো তুমি যদি এগ্রি করো কিংবা ডিসএগ্রি করো, যেমনি তুমি তোমার মতামত লিখতে চাও তুমি লিখতে পারো। প্রাকৃতিক দুর্যোগ ব্যাপারটা কি, এটা নিয়ে তুমি ইন্ট্রোডাকশনটা লিখলা। এই প্রাকৃতিক দুর্যোগের রিজন গুলো কি কি, কয়েকটা রিজন নিয়ে লিখলে, এবং সেই রিজন গুলো আসলে মানুষ ক্রিয়েট করে, প্রত্যেকটা রিজনই আসলে মানুষ ক্রিয়েট করেছে। তাই তুমি বলতে চাচ্ছ যে প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ হচ্ছে মানুষ। ঠিক আছে? তো এই এই রকম টপিকেই গেলা। অন্যান্য রিজন বলতে পারো প্রাকৃতিক দুর্যোগের কারণ শুধু মানুষ না, আরো বিভিন্ন রিজন তুমি যদি বের করতে পারো বের করলা। তবে এই ধরনের টপিক নিয়ে লেখাটা, এটা লেখা যায়, কিন্তু দেখো এই তিনটার ভিতরে বলো তো কোনটা লেখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে? বেশি নাম্বার কে পাইছে এই তিনটার মধ্যে? 4 বা 5। সত্যম, কে পাঁচ। বেশি? 5 নাম্বার না? 5 অব- 5। অবশ্যই 5 নাম্বারটা যে লিখবে সেই বেশি নাম্বার পাবে এইখানে। এখন বলতে পারো স্যার আপনি কেমনে জানেন? মানে আপনি দেখছেন এই জন্য, আমি ধরো দেখি নাই এই প্রশ্নটা, ধরো এটা ও লেভেলের কোশ্চেন পেপার, আমি দেখি নাই। ঠিক আছে, এটা ও লেভেলের কোশ্চেন পেপার, তোমরা পরীক্ষা দিয়ে এসে বসো। কিন্তু আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে যে মানুষটা ধরো এটা খুব ভালো লিখতে পারে, ব্যক্তিগত রচনা খুব সুন্দর লিখতে পারে, ধরো এহসান, এহসান খুব সুন্দর করে লিখতে পারে, এহসান খুব সুন্দর করে লিখছে, কিন্তু ও এইটা লিখে যত নাম্বার তুলতে পারতো ইন্টারনেট নিয়ে লিখলে তার থেকে বেশি নাম্বার তুলতে পারতো, কারণ এইটা একদম ইজি টপিক দিয়ে দিচ্ছে, আমাদের জানাশোনার রেঞ্জের ভিতরে দিচ্ছে। তাইলে যখনই তোমাকে তিনটা টপিক দিবে, এবং এখন তিনটা টপিকই আমরা জানি, প্রাকৃতিক দুর্যোগ মানেও আমরা বুঝি, বন্ধুর গ্রামের বাড়িও বুঝি, ইন্টারনেটও বুঝি, তিনটাই বুঝি, তিনটা রচনাই কমন, একদম প্রশ্ন দেখে তো মাথা খারাপ হয়ে গেছে, আরে সব পারি। এই সব পারার ভিতরেও আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে তেমন ভালো লিখতে পারবো না। এই কারণে, কারণ এটা হচ্ছে একটা ব্যক্তিগত রচনা, যেখানে গল্প লিখি আমরা। এই গল্প লিখলে না লেখার কোয়ালিটি খারাপ হয়ে যায়। আর প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলার প্রধান কারণ মানুষ, এটা মতামত ধর্মী। মতামত ধর্মীর ক্ষেত্রে আমরা সেটা ভালো লিখতে পারি যে ধরো টাকা থাকলে সুখী হওয়া যায়, অথবা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা দরকার, বই না পড়ে হচ্ছে ইন্টারনেট হয়ে পড়া ভালো, ওরকম টপিক দিলে না আমরা ভালো লিখতে পারি। কারণ ওখানে দুইটা টপিক থাকে, আমরা দুইটা টপিকের একটার পক্ষে থাকি আর একটার বিপক্ষে থাকি, তখন লেখাটা আমাদের 250 ওয়ার্ডের মধ্যে চলে যায় সুন্দর। কিন্তু এইখানে তো প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ মানুষ বলছে, এখানে তো এমন বলে নাই মানুষ আর পশু পাখি, এরকম তো কোনো দুইটা অপশন দেয় না, একটা অপশন দিছে। তো একটা অপশনে আমরা লিখতে নিয়ে, যারা যারা লিখছো তারা তারা জানো, লিখতে দিয়ে না আসলে কথা তেমন খুঁজে পাওয়া যায় না। খুঁজে না পেয়ে ওই রিপিটেশন, একই কথা বারবার হয়ে গেছে। সবচেয়ে বেশি উইকনেস আমাদের, যে একটা কথা দুইবার লিখলে তিনবার লিখলে ঘুরিয়ে পেঁচিয়ে, এটা কিন্তু টিচার ধরে ফেলতে পারে এবং নাম্বারটা কিন্তু কমায় দেয়। কারণ এটা বিরক্ত হয়, এটা খুবই বিরক্ত, বিরক্ত হওয়ার মতো। তোমাকে যদি কোনো খাতা পড়তে দেওয়া হয়, তুমিও বিরক্ত হবা যে ভাই একই কথা কেন বারবার লিখছে। তো ওই জায়গা থেকে এইটাও কিন্তু উইক, একটা উইক এসে আমাদের জন্য। ঠিক আছে, তাহলে ইন্টারনেটের ব্যবহার এটা আমাদের জন্য ভালো একটা অপশন ছিল। অনেকটা সময় নিয়ে ফেললাম, পেপার টুতে যাইতেই পারলাম না। আচ্ছা, এরপর হলো গিয়ে এই তিনটা রচনা গেল। এখানে ছিল তোমার দেশের একটি দর্শনীয় স্থান। তোমার দেশের একটি দর্শনীয় স্থান মানে দেখার মতো একটা জায়গা। সুন্দরবন হতে পারে, বান্দরবন হতে পারে, কক্সবাজার হতে পারে, ঢাকা হতে পারে। ঢাকা দেখতে আসে অনেক মানুষ, কিন্তু মানে কোন প্লেসটা নিয়ে লিখলে আমরা বেশি কমফোর্ট ফিল করব সেটা আমাকে জানতে হবে। এবং দর্শনীয় স্থান বলতে আমরা আসলে হিস্টোরিক্যাল প্লেস কিংবা কোন একটা স্পেশালি ফোকাসড কোন একটা জায়গাকে আমরা বুঝাই। যেমন ধরো হতে পারে উম, কি বলি, কোন একটা এই 7 গম্বুজ মসজিদ হতে পারে, হতে পারে কোন একটা ন্যাশনাল মিউজিয়াম হতে পারে। স্থান জানতে চাওয়া হয়েছে, একটা পুরো এলাকা তো বলার দরকার নাই। তারপরে হতে পারে কোনো পাহাড়পুরে আছে, কুমিল্লা আছে, সোনারগাঁ আছে। তো এরকম কোন একটা লোকেশন যদি আমরা স্পেসিফিক করতে পারি, তাহলে কিন্তু এটা বর্ণনাটা খুব সহজ হয়ে যায়। এবং সেটা যদি আমার জানা থাকে, পড়া থাকে, যেমন আরিবা আমার কাছে অনেক দিন ধরে চাচ্ছে যে স্যার আপনি কিছু টপিক দেন, ওগুলো নিয়ে আমি একটু পড়ালেখা করি। তো এরকম টপিক হিসেবে যদি এটা দেওয়া হয়, তাহলে তুমি যদি কোনো একটা লোকেশন নিয়ে পড়ে রাখো যে হ্যাঁ আমি বাংলাদেশ জাদুঘর কিংবা নব থিয়েটার কিংবা সুন্দরবনও হতে পারে, হ্যাঁ সুন্দরবন, এটা নিয়ে আমি অনেক তথ্য পড়ে থাকবো। তো পড়ে রাখলে তখন লেখাটা সুন্দর হয়ে যায় যে তোমার দেশের একটি দর্শনীয় স্থান। কারণ একটু দেখো, তোমার দেশ কথাটা বলা আছে কিন্তু এটা কিন্তু একটা টপিক এসে, এখানে আসলে একটা লোকেশন সম্পর্কে তোমাকে বর্ণনা করতে বলা হয়েছে, বলা হয় নাই তুমি দেখতে গেছো।
এটা বলা হয় না, এখানে বলা হয়েছে তো ওই দর্শনীয় স্থানটা সম্পর্কে বর্ণনা। হ্যাঁ বলেন, কেউ কিছু তো বলবেন? তাজমহল নিয়ে লিখলে কিছু হবে? এখানে এখানে স্পেসিফাই করি না দেশের নাম। এই যে কি হবে না হবে এটা দেখা যাবে না, কেন তাজমহল নিয়ে লিখবো? তাজমহল বললে কেউ কি ভাববে যে ও মিরপুর 10 নম্বরে কিংবা 11 নম্বরে সুব্রত স্যারের এখানে বাসা? দেশের নাম উল্লেখ করা নেই তাই। দেশের নাম উল্লেখ করা না থাকুক, তুমি বাংলাদেশ থেকে পরীক্ষা দিচ্ছ। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে আমি দেখবো, কথা বলবো না তোমার সাথে। আচ্ছা, তোমার প্রিয় ঋতু, তোমার প্রিয় একটা সিজন নিয়ে লিখতে বলা হয়েছে। আচ্ছা বলো তো, তোমার প্রিয় ঋতু এখানে তিনটা শব্দের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ কোনটা? প্রিয়। না না না। আর তোমার। ঋতু। প্রিয় ঋতু দুইটাই না? মিস তিনটা স্যার, শব্দ তিনটা শব্দ সবগুলোই। আচ্ছা, হ্যাঁ মাঝখান রাইট। থেকে জয়নাব কখনো কথা বলে না, একটা কথা বলে ফেললো। হ্যাঁ, এখানে তিনটা শব্দই ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে ঋতু, মানে সিজন। তাহলে আমার ইন্ট্রোডাকশনটা হবে সিজন নিয়ে। বাংলাদেশ ষড় ঋতুর দেশ, বাংলাদেশে 6টি ঋতু আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত লিখলে আরো ভালো, সুন্দর হলো লেখাটা। এই ঋতুগুলো বিভিন্ন বৈচিত্র্য আছে, বাংলাদেশের প্রকৃতি এক একটা ঋতুতে এক এক রকম থাকে। এতগুলো ঋতুর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে বসন্তকাল কিংবা শীতকাল। তো এভাবে করে ইন্ট্রোডাকশনটা শেষ করলাম, তারপর আমি বসন্তকালের পরিচয় দিলাম। এটা হচ্ছে বসন্তকাল। এখানে একটু ভাবতে হবে, একটা হচ্ছে তোমার প্রিয় ঋতু। একটা ঋতু নিয়ে লিখবো না? জি, একটা ঋতু নিয়ে লিখবেন, প্রথমে ইন্ট্রোডাকশনে একটু ঋতু নিয়ে কথাবার্তা বলবেন। ও, হ্যাঁ। তো সেকেন্ড প্যারাতে যখন লিখতেছে যে আমার প্রিয় ঋতু বর্ষাকাল, বর্ষাকালের বর্ণনা দিবা। বর্ষাকালের বর্ণনাটা শুধু দিবা, ঠিক বর্ষাকালটা কেমন। আমাদের যদি তুমি 2 লাইনে বলে ফেলো তাহলে তো হচ্ছে না ম্যাডাম, আমাদের 200 শব্দ, কত কিছু লেখা লাগবে। তাহলে বর্ষাকালের বর্ণনাটা দিতে হবে, বর্ষাকালটা কেমন হয়, শহরের বর্ষাকাল, গ্রামের বর্ষাকাল, অনেক আলোচনা আনতে হবে। বর্ষাকালটা কেমন বলার পর বলবা কেন আমার এই ঋতুটা পছন্দ, আমার বর্ষাকাল কেন প্রিয়। তুমি তো বর্ষাকালের পুরো বর্ণনা দিচ্ছ, বর্ষাকাল অবশ্যই সুন্দর, কিন্তু বর্ষাকালে কিছু লিমিটেশনও আছে। বর্ষাকালে কাদা হয় রাস্তাঘাটে, বর্ষাকালে কাজকর্মে যেতে কষ্ট হয়, এগুলোর বর্ণনা কিন্তু তুমি দিচ্ছ। দেওয়ার পরে তুমি লিখতেছো যে কেন বর্ষাকাল আমার প্রিয়, এই এই কারণে আমার বর্ষাকাল প্রিয়, এই সমস্যাগুলো থাকার পরেও আমার এই ঋতুটা ভালো লাগে। দেন কনক্লুশনে বলবা যে সকল ঋতুই সুন্দর, কিন্তু আমার আগে থেকে সব সময় এই এই ঋতুটা ভালো লাগে, এই বর্ষাকালটা ভালো লাগে কিংবা বসন্তকালটা ভালো লাগে, গ্রীষ্মকালও কারো ভালো লাগতে পারে। কিন্তু এই আমার প্রিয় ঋতু রচনায় একটা ভেজাল হচ্ছে, ঋতুটাকে তুমি বানাতে পারতেছো না। মানে তুমি বর্ষাকালে প্রচুর রোদ পড়ে কিংবা শীতকালে হচ্ছে তুমি হলো গিয়ে কাঁঠাল খাও, লিচু খাও, এটা তুমি লিখতে পারবা না। তোমাকে ইনফরমেটিভ জায়গা থেকে একটু ঠিক থাকতে হবে। এখন আমাদের দেশ বদলায় গেছে, আমরা এখন অনেক কিছুই সারা বছর কিনে খেতে পারি, সেগুলোর কথা আলাদা, কিন্তু বেসিক্যালি একটা ঋতু কিরকম, সেই ঋতুর বৈশিষ্ট্যটা কি, সেটা তোমার একটু জানা থাকা লাগবে। যেমন একটা দর্শনীয় স্থান সম্পর্কে তোমার জানা থাকা উচিত, তেমনি একটা ঋতু সম্পর্কে, অ্যাটলিস্ট একটা ঋতু সম্পর্কে তোমার জানা উচিত যে বর্ষাকালে কি কি হয়, প্রকৃতিটা আসলে কেমন থাকে। তো গেল, এটা লিখলা তুমি। এবং লাস্ট ওয়ান হচ্ছে ধন সম্পদ, সামাজিক ক্ষমতা আনলেও সামাজিক মর্যাদা পেতে হলে ভালো মনের মানুষ হতে হয়। এটা কিন্তু যারা যারা লিখছেন তারা কিন্তু একটু ঝামেলায় পড়ে গেছেন, কারণ হচ্ছে কি লিখবো। এখানে যদিও দুইটা টপিক আছে, এই সামাজিক মর্যাদা এবং ধন সম্পদ এবং ক্ষমতা, অনেকগুলো কথাই আছে। ভালো মনের মানুষ, তো তাহলে অনেকগুলো জায়গায় এখানে আছে, কিন্তু লজিক্যাল পয়েন্ট কয়টা তুমি লিখতে পারতেছো? যে টাকা পয়সা তোমাকে পাওয়ার দিচ্ছে, কিন্তু রেসপেক্ট দিচ্ছে না। কিন্তু আমরা তো এখন দেখি আমাদের সোসাইটিতে যার পাওয়ার আছে তাকে আমরা রেসপেক্ট করি, এটি আমরা দেখতে পাই। হ্যাঁ, আমরা তাকে খুব স্যার স্যার বলে ডাকি, সে আসলে উঠে দাঁড়াই, তাকে আমরা সাইড দেই, তাকে তার জন্য গিফট দেই, তার যে কোনো, সে ডাকলেই দৌড়ে চলে যায়, ঠিক আছে, তাহলে তো সে সকল রেসপেক্টই পাচ্ছে। তো কিন্তু আসলে সেটা কতটুকু রিয়াল, এটা একটা প্রশ্ন থাকে। এবং এই যে প্রপার্টিজ, টাকা পয়সা, এটা কিভাবে ক্ষমতাটা আনে সেই ব্যাপারটা একটু বললাম, কিন্তু ভালো মনের মানুষ হওয়াটাকে কি বলা হয়, কিভাবে বলা যেতে পারে, সামাজিক মর্যাদা ব্যাপারটা কি। সোসাইটি কিন্তু দেখো, সোসাইটিতে যদি তোমার কোনো কন্ট্রিবিউশন না থাকে, ধরো তুমি একটা মানুষ, ভালো মানুষ, তুমি খুব খুব ভালোভাবে খুব ভদ্র, কোনো উল্টাপাল্টা কাজ করো না, তুমি চাকরি করো, তুমি
দোকানপাটে দিয়ে জিনিসপত্র কেনো, নর্মাল জীবনযাপন করো, তোমাকে কিন্তু সোসাইটি রেসপেক্ট করবে না, আসলে কিন্তু করবে না, ঠিক আছে? কিন্তু তুমি সোসাইটিতে কোনো কন্ট্রিবিউশনই রাখতেছো না, মানে কোন অর্থে সোসাইটি দেখতে পারতেছো না চোখে। তুমি অবশ্যই সোসাইটির জন্য কাজ করতেছো, কারণ তোমার যে অফিসে জব করতেছো কিংবা বিজনেস করতেছো সেটা কোনো না কোনো ভাবে সোসাইটিকে সার্ভ করতেছে, কিন্তু এটা কিন্তু নোটিফাই হচ্ছে না। তাইলে নোটিফাইটা কখন হবে? তোমার অনেক প্রপার্টি আছে, সেই প্রপার্টি দিয়ে তোমার পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে তুমি কোনো একটা সোসাইটি রিলেটেড কোনো জবের সাথে রিলেটেড থাকতেছো, এবং তোমার মনটা ভালো, যে হ্যাঁ তুমি আসলেই, তুমি মনে করো যে হ্যাঁ আমার তো ভাই হয়ে গেছে, এতগুলো টাকা হয়ে গেছে, আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, একটু সোসাইটির জন্য কাজ করি, একটু মানুষের জন্য খারাপ লাগে, এই যে রাস্তাঘাটে যে কত গরিব মানুষ আছে দেখি, তাদের জন্য একটু কিছু করি, হইতেই পারে যে তোমার মন থেকে সেটা তুমি চাচ্ছ, তোমার মনে আসলেই খারাপটা লাগে। তখন কিন্তু সোসাইটি সেটা বুঝে ফেলবে যে না, এই লোকটা যে কাজটা করে এটা মানুষকে দেখানোর জন্য করে না, শুধু দেখানোর জন্য করে না, হয়তোবা দেখায়, কিন্তু সে আসলে মানুষের জন্য কাজ করে, সেই মানুষটাকে কিন্তু সোসাইটি রেসপেক্ট করবে। যেমন একজনের এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই, তোমরা সবাই তাকে চেনো, তার নাম হচ্ছে অনন্ত জলিল। নাম শুনছো না? স্যার শুন, খালি শুনছি। আচ্ছা, অনন্ত জলিল, তোমরা বাচ্চা ছিলা তাই জানো না। ও অনন্ত, হ্যাঁ স্যার, মনে পড়লো। হ্যাঁ, দেখতে কেমন মনে পড়লো। আচ্ছা, ঠিক আছে। তো অনন্ত জলিল একজন নায়ক, নায়ক মানে হচ্ছে সিনেমা করেন, এবং তিনি যে সিনেমাগুলো করেছেন তখন তোমরা অনেক ছোট ছিলা, তাই তোমরা এটা নিয়ে টল করতে পারো না, ঠিক আছে? তো খুবই আমি হাস্য। meme দেখছি। আচ্ছা, ভালো বুঝছো। স্যার তো আমি তো ভাবছিলাম উনি বিলিয়নের। হ্যাঁ, তাই তো, অনেক টাকা আছে তার। ওইটুকুই আচ্ছা, জানি, নায়ক ওটা জানতাম না। আচ্ছা, উনি নায়ক। তো উনি হচ্ছে অনেক হাস্যকর অনেক মুভি করছেন, এবং সেই মুভিগুলো ভালো হয় স্যার নাই। কথা তো ওইরকম বলে। হ্যাঁ, তার ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার মধ্যেও সমস্যা আছে, মানে সে সুন্দর করে কথা বলতে পারে না, এবং কিন্তু সে অনেক টাকা থাকায় সে অনেক মুভি টুভি প্রডিউস করছে, এবং নিজেই নায়ক হয়েছে, নিজের ওয়াইফকে নায়িকা বানাইছে, এবং এখানে অনেক মজা নিছি আমরা, ঠিক আছে? দেখো, একটা মজার জায়গায় আমরা নিছি। কিন্তু ওনার মূল বিজনেসটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তিনি গার্মেন্টস এর একজন মালিক, বায়ার মানে বাইং হাউসের সাথে রিলেটেড, এবং আমার ফ্রেন্ডই আছে, সে তার অর্গানাইজেশনে জব করে। তো উনি সব সবাইকে প্রপারলি স্যালারি দেন, বিভিন্ন চ্যারিটি ফার্মে টাকা দেন, অনেকগুলো এনজিওর সাথে রিলেটেড, এবং এগুলো না উনি আসলে মন থেকে করেন, আসলে মন থেকে করেন। কারণ কি, একটা অর্গানাইজেশন, এই যে আমরা তো জানি যে এই ঈদের সময় অনেক অফিসে বেতন দেয় না ঠিক মতো, বোনাস দিচ্ছে না ঠিকঠাক মতো, রাস্তাঘাটে আন্দোলন চলতেছে, কিন্তু ওনার অর্গানাইজেশনের সব ওয়ার্কার তাকে ভালোবাসে, রিয়েলি ভালোবাসে, কারণ তিনি স্যালারিটা ঠিকঠাক মতো দেন। প্রফিটটা করেন তো স্যার, অবশ্যই করবেন, কিন্তু একটা লিমিটেড প্রফিট করেন, কি বলেন? আপনি আমাদের সালামি দিবেন না? আহ, তুমি কি আমার অফিসে চাকরি করো? না, আমি তোমার কাছে চাকরি করি। কিন্তু আমরা তো আপনার স্টুডেন্ট। আমি ট্রিট দিব বলেই তো রাখছি, ঈদের পর। স্যার আমাকেও। তোমার ট্রিট দিব কেমনে? আচ্ছা, যাই হোক, শোনো, অন্য আমরা আমরা এখনো পেপার টুতে যাইতে পারিনি, আজকে মনে হচ্ছে না যেতে পারবো। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো এই অনন্ত জলিল, তিনি কিন্তু আসলে নায়ক, ওই জায়গা থেকে উনি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এবং সেখানে উনি ওয়ার্কারদের কথা চিন্তা করেন এবং তাদের জন্য যতটা সম্ভব চেষ্টা করেন। তাহলে কি হচ্ছে, তার ধন সম্পদ আছে, সামাজিক ক্ষমতা আছে, সামাজিক মর্যাদাও আছে, কারণ সে ভালো মনের মানুষ। তো এই ভালো মনের মানুষ ব্যাপারটা কি, সেটা বুঝতে পারতে হবে, এবং মনে রাখতে হবে শুধু ভালো হইলেই হবে না ভাই, সোসাইটিতে কোনো কাজ করতে হবে, তাহলে সোসাইটি তোমাকে রেসপেক্ট করবে। তো সোসাইটির জন্য কাজ, সেই কাজটা যেন করতে পারি, তো সেই জিনিসটা দেখা, ওই আলোচনাগুলো আনতে হবে, এক্সাম্পল হিসেবে যদি আনতে পারি আমরা, আনতে হবে, তাহলে হচ্ছে লেখাটা ভালো হবে। কিন্তু তোমরা যারা লিখছো, আমি যতটুকু মনে হইলো যে এই জায়গাতে আসলে অনেক উইকনেস আছে আমাদের। তো মতামত ধর্মী রচনা সিলেক্ট করার সময় আমাকে এটা চিন্তা করতে হবে যে আমি কি কি লজিক পয়েন্ট ধরবো, কি কি এক্সাম্পল আনতে পারবো, এটা কন্টেন্ট আমার কতটুকু, আমি কি 100 ওয়ার্ডকে টেনে টুনে 200 ওয়ার্ড বানাচ্ছি, তাহলে আমার না রেজাল্টটা কিন্তু অনেক নেমে যাবে, ঠিক আছে? তো এই গেল পেপার ওয়ান এর কথা। পেপার টু তে যাই, আমাদের সময় আসলে বেশিক্ষণ নাই, কিন্তু আমরা স্যার একটু, এক্সাম্পল গুলাই কি আমি মানে লিখতে হবে যে কিছু মানুষ, নাকি আমি কারোর নাম স্পেসিফাই করতে পারবো? যদি পসিবল হয় তাহলে তো ভালো হয়, যদি কারো নাম, আমরা যদি বিল গেটস এর কথা বলি কিংবা এলান মার্কস এর কথা বলতে পারি। আমি জানি না, আমি আমি লিখতে পারবো না। স্যার তাদের নামের বানান ভুল লিখলে কি মার্ক কাটবে?
তাদের নামের বানানের ভুল লিখলে তোমার কিভাবে ভুল লিখতেছো সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? দেখছো আর 10 মিনিট আছে, আল্লাহ। তোমরা কি আবার জয়েন করবো আরো? হ্যাঁ বললে স্যার। করবো। স্যার সমস্যা নাই, বললে করবো। আরে সবাই বলে সমস্যা নাই, কি বলে আল্লাহ। বললে করবো। আরে আচ্ছা, স্যার এখন থেকে আমাদের টাইম বেশি নেই, আমাদের রাত জেগে পড়া উচিত এখন। হ্যাঁ এই তো, এই জন্য তো We ক্লাস have to তাড়াতাড়ি শেষ talk. করা উচিত। আচ্ছা, শুনো, সন্ধি বাগধারার এগুলোর লিস্ট কিন্তু আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? এই এইটার এখানেরটা কি বলবো, এখানে তো এগুলো নিয়ে আমি এখন কথা বলবো না। উজ্জ্বল বানানে যে জয়ের নিচে বল লেখে না, তাকে তো চোদ দেওয়া উচিত। বুঝছেন? উজ্জ্বল বানানে যে আরেকটা শব্দ যে আছে, আরেকটা সেটে যে ছিল, একটু ভেবে দেখেন কে উজ্জ্বল বানানে ই দেন নাই, জয়ের নিচে ব দেন নাই, তারে আমি ধরবো কিন্তু। একটু খাতাটা চেক করেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে উজ্জ্বল, এই যে ছোট্ট একটা ব আছে, এই ব না দিলে 2 নাম্বার কাটা, 2 নাম্বার ডাইরেক্ট। এই 2 নাম্বার কেন হারাবেন যে শুধু বটা না দিয়ে? তো এইটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? সন্ধি বাগধারা বাক্য রূপান্তর এগুলোতে আর আমি আলাপ না করি আজকের মতো। শূন্যস্থান পূরণটা নিয়ে। হ্যাঁ জাবির বলো। আমি বল লিখেছি। তো তোমাকে আমি মাইর দিব না, ঠিক আছে? আচ্ছা, তো স্যার শূন্যস্থান। একটা কোয়েশ্চেন ছিল। জি বলো আদ্র। স্যার ওই যে বটা আমার জয়েন্ট নিচে লেখা ছিল, সো ওইটা কি প্রবলেম হবে? হ্যাঁ আমি মনে হয় কিছু একটা বলছিলাম তোমাকে, বয়ের নিচে মানে হ্যাঁ যে। আমাকে অ্যানোট করছিলেন স্যার ওই যে হ্যাঁ লাইক হ্যাঁ এই ব্যাপারে। হ্যাঁ, এই ব্যাপারে বলছি, ওইটা সমস্যা হবে কি মানে হচ্ছে ওইটা দেখতে না, আমরা ওইভাবে লিখি না আসলে। দেখো এই দেখো, আমি টাইপ করতেছি, আমি কিন্তু হাতে লিখতেছি না, দেখো কই চলে যাচ্ছে বটা, জাস্ট সেকেন্ড বর্গীয় জোয়ার সাথে, ঠিক আছে? তো তাহলে বটা যদি তুমি এই জয়ের এই নিচ দিয়ে লেখো তাহলে কিন্তু এই জিনিসটা সুন্দর হবে না। একটু ভালো করে খেয়াল করো সবাই, দেখো বটা কিন্তু অটোমেটিক, এটা আমি হাতে লিখি নাই, টাইপ করেছি, তো টাইপে কিন্তু বটা এখানে আসতেছে। তো এখানে লেখাটাই বেটার, এখান থেকে লেখা আসলে কেউ লেখে না তো এইভাবে, ঠিক আছে? কেটে দিবে না, কিন্তু যেভাবে লেখে সেভাবে লেখাটাই ভালো, ঠিক আছে আদ্র? ওকে স্যার। হ্যাঁ। তো শূন্যস্থান পূরণ যেটা আছে এটা আমি না তোমাদেরকে পাঠিয়ে দিব না রেকর্ড করে, হ্যাঁ পাঠিয়ে দিব না। আর এমসিকিউ তো সহজ ছিল, ম্যাক্সিমাম মানুষ পেরেছো, আমি এমসিকিউ দেখলাম খুবই সহজ ছিল আসলে, ম্যাক্সিমাম মানুষই পেরেছে। এবং যে ফরম্যাটে লিখতে হয় সেভাবে সেই ফরম্যাটেই লিখেছো মোটামুটি। এবার আসলে আমরা প্রশ্ন উত্তরটা দিয়ে নিয়ে যে ঝামেলাটা আমরা আসলে ফেস করতেছি এখনো, নাম্বার বাড়তেছে না। একটা নাম্বার না বাড়ার সবচেয়ে বড় একটা কারণ, জাবিরকে আমি বলেছিলাম যে ফুল অ্যান্সার করতে হবে, জাবির এখনো ফুল অ্যান্সারের দিকে যেতে পারে নাই। স্যার ট্রাই করছি স্যার। আপনি ট্রাই করতেছেন কিন্তু আপনি প্রথম দিকে খুব সময় নিয়ে ফেলেন স্যার। আচ্ছা দেখো, ওইটার সলিউশন আসতেই হবে আমাদেরকে, যেভাবে ও ফুল অ্যান্সার করতে হবে, সবাইকে বলতেছি, শুধু ওদেরকে না, সবাইকে বলতেছি ফুল অ্যান্সারটা মাস্ট মাস্ট মাস্ট। আচ্ছা দেখো, এখানে প্যাসেজটা কেমন ছিল বলো তো, সূর্য, প্যাসেজটা কেমন ছিল? ফালতু না? না, ভালোই ছিল। কেমন কম কথা না, কথা তো কম, বেশি নাই তো কথা। হ্যাঁ, ওইটার জন্যই। ওইটাই সমস্যা, ঠিক আছে? ওখানে নাম্বারটা কমে যায়, কারণ কথা কম থাকলে হুবহু যদি আমরা লিখে ফেলি তাহলে তো হবে না, আমাকে তো আবার একটু ঘুরা পেঁচা লিখতে হবে, ঘুরা পেঁচা লিখতে ও গেলে তো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে মনে করেন হচ্ছে 3টা পয়েন্ট পাওয়া যাচ্ছে, 4টা পয়েন্ট পাওয়া যাচ্ছিল না না। না, এরকম নাই, এরকম নাই স্যার, আপনি দেখেন, ইসে ইসে দেখো, ওই যে মার্ক স্কিমটাই দেখো, পাওয়া যাবে, ঠিক আছে? তো এইখানে দেখো, আমি যেটা বলি বারবার, এর আগের ক্লাসেও বলেছিলাম যারা আর কি অনলাইনে ক্লাস করেছে তাদেরকে, যে এখানে যে আমার কোয়েশ্চেন আনসার গুলো কি ঠিক ছিল মোটামুটি? হ্যাঁ মোটামুটি ঠিক ছিল। তুমি প্রশ্ন উত্তরে, তোমারটা যেহেতু আমার সাথেই আছে একটু বলি, তোমাকে আমি কত দিয়েছি, আরিবা লাস্টের দিকে তুমি একটু ই লিখছো, তুমি 23 দিছি তোমাকে 36-এ, ঠিক আছে? ওই যে তোমার এই দিকের শেষের দিকের কোশ্চেন গুলো একটু খুব শর্টকাটে লিখে দিচ্ছ, ঠিক আছে? ওই জায়গাটা একটু গুছিয়ে লিখলে বেশি নাম্বার হতো। আচ্ছা যাই হোক, তো এই পয়েন্ট গুলোর ক্ষেত্রে না একটু, এই যে প্যারিসে প্রথমবার পা রাখার পর লেখকের অভিজ্ঞতা কেমন ছিল 4টি বর্ণনা দাও, তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, তার 4টি বর্ণনা আমি জানতে চেয়েছি। সেই ক্ষেত্রে তোমাকে
এই যে এখানে তো পয়েন্ট গুলো আছে আমরা জানি, খুব ছোট্ট ছিল, প্যাসেজটা আসলে ভালো ছিল না, বুঝছো, এই জন্যই তোমাদের একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, এরকম বাজে প্যাসেজ থাকবে না, এর থেকে ভালো প্যাসেজ থাকবে। তো এখানে প্যারিস ভালোবাসার শহর হিসেবে পরিচিত, আমার বহুদিনের স্বপ্নের গন্তব্য ছিল। যখন আমি প্রথমবার সেখানে পা রাখলাম তখন বুঝতে পারলাম এটি শুধু একটি শহর নয়, বরং একটি অনুভূতি। শহরের প্রতিটি রাস্তা, ক্যাফে এবং ঐতিহাসিক স্থাপনা যেন গল্পের মতো জীবন্ত। বিমানবন্দরে নামার পরই মনে হলো আমি আমেরিকা, ইউরোপের সংস্কৃতির কেন্দ্রস্থলে এসে পৌঁছেছি। তাইলে তুমি যদি এই কথা, এই এইখানে চারটা পয়েন্ট অবশ্যই আছে, চারটা পয়েন্ট তোমাকে বের করতে হবে। কিন্তু তুমি যদি বলো এটা একটা শহর নয়, একটা অনুভূতি, তাইলে কথাটা না রিপিটেড টাইপের লাগতেছে। ঠিক আছে, এখানে তোমাকে একটু কাজ করতে হবে, একটু দেখতে হবে যে এই কথাটা ঠিক এইভাবেই শুরুতে যদি বলে ফেলো, তাইলে কিন্তু লেখাটা সুন্দর হবে না। তো কিন্তু লেখকের কাছে এই শহরে আসাটা তার বহুদিনের স্বপ্ন ছিল। শহরে এসে তার কাছে মনে হয়েছে যে মানে অন্যরকম একটা অনুভূতি সে মানে অনুভব করছে। মানে এটা শুধুমাত্র একটা শহরে আসার অনুভব না, বরঞ্চ ভিন্ন রকম কোন একটা অনুভূতি তার ভিতরে কাজ করেছে। মানে কথাটা শহর নয়, অনুভূতি, এই কথা থেকে বেরোয় আসতে হবে। ঠিক আছে, এখানে রাস্তা, ক্যাফে, ঐতিহাসিক স্থাপনা আছে, এখানে জীবন্ত, গল্পের মতো জীবন্ত, এই কথাগুলো তো, এগুলো তো সব হচ্ছে লেখাটাকে এক্সপ্লেইন, মানে রাইটার তার জায়গা থেকে তার ফিলিংসটাকে এক্সপ্রেস করতেছে, কিন্তু তুমি লিখতেছো প্রশ্নের উত্তরটা। তাহলে তার কাছে ভালো লেগেছে রাস্তা, ক্যাফে, ঐতিহাসিক স্থাপনা, বিমানবন্দরে নামার পর তার মনে হয়েছে যে ইউরোপের যেন কালচারাল যে সেন্টার, সেখানে সে এসে পৌঁছেছে। এই জিনিসগুলো তো তার অভিজ্ঞতা হয়েছে প্রথম নামার পর। ঠিক আছে, তো তাইলে ওই জিনিসগুলোতে মানে কোনোভাবেই, যেগুলো খুব বেশি মানে কি বলা যেতে পারে, এক্সিকিউটিভ হিসেবে ছিল, যেগুলো খুব বেশি মডিফাই করেছে এই প্যারিস শহরটাকে, সেই কথাগুলোকে বাদ দিতে হবে। বাদ দিয়ে ইনফরমেটিভ কথাগুলোকে নিতে হবে, নিয়ে তোমার উত্তরটাকে সাজাতে হবে। প্রথমত, দ্বিতীয়ত লিখতেই পারো, অথবা ওগুলো না লিখেও এবং কিন্তু আর এগুলো দিয়ে যুক্ত করেও তুমি লিখতে পারো। ঠিক এইভাবেই প্রত্যেকটা প্যারাতেই মোটামুটি এখানে যে সমস্যাটা হয়েছে, প্রত্যেকটাই মোটামুটি অনুভূতির টাইপের প্রশ্ন এসে পড়েছে, যে কারণে আসলে একটু সমস্যা হয়ে গেছে। কিন্তু এখানে অপশন গুলো মোটামুটি সব, চারটা করে পয়েন্ট ইজিলি পাওয়া যাবে। তো চারটা পয়েন্ট বের করতে পারাটা যতটা পেরেছো সেটার উপরে মার্কিংটা হয়েছে। লেখা সাজিয়ে লেখার জন্য এর থেকে ভালো প্যাসেজ অবশ্যই থাকবে, পরীক্ষার প্যাসেজটা অবশ্যই এর থেকে ভালো থাকবে, যেখানে তুমি একটু সাজিয়ে লিখতে পারবা। আহ, এখনো সে জয়েন করতেছে কেন? আচ্ছা, যাই হোক, আমি না আর রিপিট, আজকের জন্য আমরা জয়েন না করি, তোমরা একটু বিশ্রাম নিয়ে পড়াশোনা করো। আর আমি এই শূন্যস্থান পূরণটা না রেকর্ড করব, আমি পরে রেকর্ড করে সবাইকে পাঠিয়ে দিব, আজকে ক্লাসটা সবাইকে দিয়ে দিব। আর শূন্যস্থান পূরণটা, এটা মোটামুটি পেরেছো অনেকেই। কই, নেক্সট ক্লাস কি ঈদের পরে হবে? হ্যাঁ, ঈদের পরে ক্লাস নিব। এই যে এইটা, এটা পেরেছো মোটামুটি, খুব বেশি কঠিন ছিল না, অনেকে অনেকগুলো পেরেছো, কিন্তু এটা আসলে একটু আলোচনা করে দিতে হবে, একটু আলোচনা করে দিব। তো আমি কি রেকর্ডিং করতেছিলাম? হ্যাঁ স্যার, করতেছিলেন।